যে তার সাম্রাজ্য চালাতো তার নেপথ্যে মূল চাবিকাঠি কি বলুন তো ডিসিআর, মানে পাথর খাদান এলাকায় মোট 9টি ডিসিআর গেট। এই 9টি ডিসিআর গেটের মধ্যে টুলুর যেটা নিয়ন্ত্রণে ছিল সেটা হলো 7খানা গেট টুলুর নিয়ন্ত্রণে ছিল। গেট থেকে ইস্যু করা হতো এই নকল ডিসিআর। গতকাল আপনাদেরকে আমরা জানিয়েছিলাম যে নকল ডিসিআর ছাপানোর মেশিন পর্যন্ত তার কাছে ছিল। কিভাবে এই নকল ডিসিআর চালানো হতো? মোহাম্মদ বাজারে পার্কিং লটে প্রিন্টিং মেশিন রয়েছে, নিয়মিত সেখানে নকল ডিসিআর বই ছাপানো হতো। আলাদা করে এর জন্য 5 জন কর্মী এই টুলু মণ্ডল নিয়োগ করেছিল। কেউ ছাপানোর কাজের সঙ্গে যুক্ত ছিল, কেউ বা বাইন্ডিং এর কাজের সঙ্গে যুক্ত ছিল। এই সেই নকল ডিসিআর যেগুলো আপনি দেখতে পাচ্ছেন, এই নকল ডিসিআর এর মাধ্যমেই তার এই বিপুল সাম্রাজ্যের এত কোটি কোটি টাকা তার আয়ের উৎস। টুলু মণ্ডলের সঙ্গে যারা কাজ করতেন কর্মীদের বক্তব্য শোনাই। আমার সঙ্গে এই মুহূর্তে যিনি রয়েছেন তিনি টুলু মণ্ডলের সংস্থার একজন কর্মী, তার সাথে একটু কথা বলবো। আপনার কি নাম? জগন্নাথ দাস। আপনি কতদিন ধরে টুলু মণ্ডলের ওখানে কাজ করেন? আমি 2023-এ ওই এপ্রিল মাস থেকে। কি কাজ ছিল, কি দায়িত্ব ছিল আপনার? আমাদের পেসের যে ছাপা বার্নিং ফান্ডিং ডিসিআর ছাপা হতো। হ্যাঁ হ্যাঁ, মানে এটা অরিজিনাল নয়, এটা আপনারা টুলু মণ্ডলের প্রেসে ছাপিয়ে নেওয়া হতো? ছাপানো হতো। কত মোটামুটি এরকম বই প্রত্যেক মাসে বা ছাপা হতো? মাসে 5,000, 10,000, 20,000। আমাদের এখানে এই ছাপানো হতো, বার্নিং হতো, বাস প্যাকিং হয়ে বস্তাতে ভরে নিয়ে চলে যেত। আপনার মূলত কি প্রধান রোলটা কি ছিল এখানে? আমার এখানে নাম্বারিং করা, এই বাইন্ডিং করা, শুটিং করা। আর ছাপাতো কে? ছাপা বাইরের লোক ছিল, মেশিনম্যান ছিল সব। আমাদের প্রেসে 5 জন ছিল। যে অফিসে গতকালকে পুলিশ রেড করেছে, এরকম কত বই আছে? বই থাকে সব পুড়িয়ে দিয়েছে। ও রেজাল্ট বেরোবার আগে সব পুড়িয়ে দিয়েছে। কবে পড়া? এখানে থাকে না, সব বাইরে চলে যায়, ওই দিকেই সরিয়ে দেয়। আমি শুভময়দার কাছে আসি। শুভময়দা, আমরা মোহাম্মদ বাজারে যে পার্কিং লট, গতকাল সেই ছবি দেখিয়েছি একেবারে ড্রোন শট, এরকম পার্কিং লট বা এরকম ধরনের গাড়ি ব্যবস্থাপনা তার আরও 2-3টে জায়গায় রয়েছে। এখানকার কর্মীরাই জানাচ্ছিলেন যে নকল ডিসিআর মেশিন আনা হয়েছিল, সেগুলো ছাপানো হতো। আমার বক্তব্য এখানে একটাই, সেটা হচ্ছে টুলু মণ্ডল নিজে মেশিন আনলেন, ছাপালেন, ডিসিআর হয়ে গেল, তার কাছে টাকা চলে গেল, সরকারের কাছে না গিয়ে। এরকম ব্যাপারটা এতটা তো সহজ নয়। 2-3টে দপ্তরের মাধ্যমে এই পুরো বিষয়টা যেতে হয়। তাহলে যে দপ্তরগুলোর দায়িত্ব এগুলো দেখা, সেই 4টে বা 3টে দপ্তর কি ঘুমিয়েছিল এতদিন ধরে? একেবারেই পরিষ্কার আপনি যে প্রশ্নটি তুলেছেন, এটা সকলেই জানে। আমি একটু আগেই সে কথাটি বলছিলাম যে এই ধরনের যে দুর্নীতি চলেছে, এটা কখনোই কেউ জানতেন না, এটা হতেই পারে না। নিঃসন্দেহে প্রচুর মানুষ জানতেন এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতির কথা তৃণমূল আমলে বারবার আসছে। অত্যন্ত আনন্দের খবর যে বিজেপি ক্ষমতায় এসে এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিষয়টিকে তারা বেশ তাড়াতাড়ি সমাধানের চেষ্টা করছেন। কিন্তু প্রাতিষ্ঠানিক দুর্নীতি, দেখুন, রাজনীতির ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক দুর্নীতির সঙ্গে সম্পর্ক যেটা থাকে সেটা হচ্ছে যখন জমানা বদল হয় তখন আবার যারা দুর্নীতি করেন তারা কিন্তু রাজনীতির আশ্রয়ে থেকেই তাদের দুর্নীতি চালিয়ে যান। এবং এটা কিন্তু যে কোনো সংসদীয় গণতন্ত্রে, যে কোনো তৃতীয় বিশ্বের দেশে এই দুর্নীতির বিষয়গুলি তাত্ত্বিকভাবে অসম্ভব তো কিছু নয়। সকলের ক্ষেত্রে এই দুর্নীতির প্রশ্নগুলো আসে। সুতরাং একেবারে দুর্নীতিমুক্ত সমাজ সেটা আমরা হয়তো কল্পনা করতে পারি না, কিন্তু এই সরকার একটা দায়িত্ব নিয়ে কাজ করছেন। কিন্তু এর সঙ্গে রাজনীতি যদি যুক্ত হয়ে যায়, বারবার করে যে প্রশ্ন আসবে যে তৃণমূল এবং বিজেপির মধ্যে যে যোগাযোগ, এই দুটি দলের মধ্যে নেতা নেত্রীদের যে যাতায়াত, তাতে কি এই দুর্নীতির বিষয়গুলি ধামাচাপা পড়ে যাবে কিনা, এই প্রশ্নটাই রাজনৈতিক মহলে বারবার করে উঠবে। আমাদের রাষ্ট্র ব্যবস্থার নিরিখে যে ধরনের সিদ্ধান্ত এখন নেওয়া হচ্ছে, এই সিদ্ধান্তগুলি অত্যন্ত সময় উপযোগী এবং এই নিয়ে ভবিষ্যতে যদি তারা কাজ করেন, রাজ্যের রাজস্ব, রাষ্ট্রের রাজস্ব সেটা তো আসবে এবং এতে আপামর জনসাধারণের সুবিধে হবে। কিন্তু একই সঙ্গে এটা মাথায় রাখতে হবে যে এই বিষয়গুলি তো কেউ একজন করেননি। আর বারবার করে যে কথাটি আসছে যে একেবারে উচ্চ পদস্থ নেতা নেত্রী বা কারা যুক্ত ছিলেন, সেই নিয়েও তো আলোচনা পশ্চিমবঙ্গের রাজনীতিতে আপনারা দেখেছেন গত 5-6 বছর ধরে চলছে। সত্যিকারের কে দায়ী, কে চোখ বন্ধ করেছিলেন, এই বিষয়
বিষয়গুলি যতক্ষণ না আমাদের রাষ্ট্রের আইন ব্যবস্থা তার মাধ্যমে তার একটা সুষ্ঠু সমাধানে আসা যায়, ততদিন কিন্তু এই ধরনের ঘটনা যে একটা জায়গায় এর মীমাংসা হওয়া, সেটা কিন্তু হওয়া খুব শক্ত। এবং সে কারণে হয়তো রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রসঙ্গ এক্ষেত্রে উল্লেখ করেছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।